this computer সাথে stop video. আচ্ছা স্যার এটা কি বই? সাদিকের বই চ্যাপ্টার 11। আমার কাছে তো এটা আছে। আচ্ছা আপনি বইটা হাতের কাছে রাখতে পারেন। আমরা গত ক্লাসে ইনস্ট্যান্টেনিয়াস এন্ড এভারেজ পাওয়ার এই জিনিসটা আমরা দেখেছিলাম, কি করে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের এক্সপ্রেশনটা ডেরাইভ করে নিয়ে আসতে হয়। যেমন পিটি ইকুয়াল টু ভিটি ইন্টু আইটি। এখান থেকে আমরা তারপর ভিটিটাকে একটা জেনারেল ফর্মে নিয়েছি, আইটিটাকে একটা জেনারেল ফর্মে একটা নিয়েছি সিম্বলিক ভাবে। তারপরে এই দুটোকে গুণ করে জাস্ট আমরা একটা ইকুয়েশন, আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি দিয়ে এই যে ট্রিগোনোমেট্রিক একটা আইডেন্টিটি আছে, এই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিটা ইউজ করে পরের পাতায় আমরা গেলে বুঝবো এরকম একটা চেহারায় আনতে পেরেছিলাম গত ক্লাসে আমরা দেখি। আচ্ছা, নেটে কি আমার সমস্যা নাকি স্যারের সমস্যা বুঝতে পারছি না। আমার হতে পারে, যারা আছেন তারা একটু ইনশিওর করেন যে আমার আমার ইন্টারনেট কি বোঝা যাচ্ছে? স্যার আমি এখন বুঝতে পারছি, কিন্তু মাঝে মধ্যে বেঁধে যাচ্ছে। আমার তো নেটওয়ার্ক বন্ধু শোনো, ওই নেটওয়ার্কে হচ্ছে আমাদের এলাকাতেই সমস্যা, বুঝছো? ওই স্যারের ওখানে মনে হচ্ছে প্রবলেম না, আমারটাও একটু বাদে বাদে যাচ্ছে। তাহলে এটা স্যারের প্রবলেম যদি বেঁধে যায়। হ্যাঁ, তাহলে আমারই প্রবলেম হবে। সাব্বির কি বলে? কিছু সময় আগে একটু বাজছিল বড়। আচ্ছা বাদলে বলবেন, আমি ইন্টারনেট আলাদা পরে আবার দেখে তো ঠিকঠাক করতে হবে, তো একটু ঠিক রেসপন্স আছে দেন, স্যার। বলবেন। তো এখানে আমরা যে পাওয়ারের যে ইকুয়েশনটা এক্সপ্রেশনটা আমরা দিয়েছি, সেই এক্সপ্রেশনটার আমরা এই পার্টটুকুর আমরা এভারেজটা নেব। এই এভারেজ নিলে আমরা জাস্ট যে রিয়েল পাওয়ার, যে পাওয়ার বার করা যেটা, সেটা আমি পেয়ে যাচ্ছি। রিয়েল যেটা পাওয়ার একটা অ্যামাউন্ট, মানে ওটা আপনার টাইমের সাথে মানে টাইমের সাথে ভেরিয়েবল না, সেটা মানে পাওয়ারের যে একটা যে কোয়ান্টিটি, যেটা আপনি আমরা যে পাওয়ারটা মাপি ওয়াটে ফট করে বলে দিচ্ছি এত সাথে এত গুণ করে ভিএমআইএম কজ থিটা, এই জিনিসটা আমরা পাবো ফাইনালি। কিন্তু এখন যেটা আছে এটা ইনস্ট্যান্টেনিয়াস অবস্থায় আছে, সো টাইমের অ্যাজ এ ফাংশন অফ টাইম। বাট আমরা এটার যে এভারেজ কি অবস্থা হচ্ছে সেটা আমরা পেতে গেলে এটাকে ইন্টিগ্রেট একবার করতে হবে। ইন্টিগ্রেট করার ওয়েও দিয়েছে এখানে, জাস্ট ইন্টিগ্রেট করলে কাজ হয়ে যাবে। তবে ইন্টিগ্রেট করলে আপনারা মাথায় রাখেন এই যে পার্টটা নষ্ট হয়ে যাবে, বিকজ আমি প্রথমটার ক্ষেত্রে বলি যে আমরা টাইমের রেসপেক্টে তো ইন্টিগ্রেট করব। তো টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করলে এটা এখানে টাইমের কিন্তু কোনো ফাংশন নেই। ভিএম হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু ভোল্টেজের, অর্থাৎ পিকটা, আইএম হলো কারেন্টের পিকটা। আর এই যে অ্যাঙ্গেলটা, এর মধ্যে কিন্তু টাইমের কোনো গল্প নেই, সুতরাং এই অংশটুকু কনস্ট্যান্ট। ঠিক আছে, সো এই জিনিসটা বাইরে বেরিয়ে গেলে মানে ওটা কোনো সমস্যাই হয় না। তবে এই জিনিসটাকে যদি আমরা টাইমের রেসপেক্টে একটা পিরিয়ডের জন্য ইন্টিগ্রেট করে ফেলি, এই জিনিসটা পুরো জিরো হয়ে যাবে। আমরা জানি একটা সাইন ফাংশন আর কোসাইন বা কোসাইন ফাংশনকে আমরা যদি একটা তার একটা সাইকেলের রেসপেক্টে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে ওইটা পুরো জিরো হয়ে যায়। এটা যখন আমরা এভারেজ ভ্যালু বার করতে গিয়েছিলাম, যেমন একটা সিনুসয়েডের এভারেজ ভ্যালু বার করতে গিয়েছিলাম, তখন ওটা যেমন শূন্য হয়ে গেছিল, ঠিক তেমনি সেম ঘটনা এখানে ঘটবে। তো ফাইনালি দাঁড়াবে আমার প্রথম অংশটুকু। সেই প্রথম অংশটুকু আমরা আমরা আস্তে আস্তে যাই, অর্থাৎ এখানে যদি কার্ভটা এই যে ইকুয়েশন যেটা দেয়া, এক্সপ্রেশন যেটা দেয়া আছে, সেই এক্সপ্রেশনটা জাস্ট ড্র করা হয়েছে। এখানে ড্র করার পর অবস্থাটা এইরকম দাঁড়ায় টোটালি, এবং দেখেন ওপরের অংশ সমান নিচের অংশ সমান, ওপরের অংশ সমান। সো ফাইনালি যে একদম কোর যেটুকু থাকবে সলিড যেটা, এটা হচ্ছে আপনার এই যে এভারেজ পাওয়ারটা, এই লেভেলটা জিরো লাইনে না, এই লেভেলটা এই লাইনে থাকবে। সো দিস ইজ ইওর এভারেজ
পাওয়ার। তো আস্তে আস্তে আমরা এই জিনিসগুলো পড়তে হবে, না পড়লে তো কাজ হবে না। এভারেজ পাওয়ার ইন ওয়াটস ইজ দ্য এভারেজ অফ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ওভার ওয়ান পিরিয়ড। এটা হালকা একটা কোশ্চেন দিলেও দেওয়া যেতে পারে। তাহলে এভারেজ পাওয়ারের আরো সংখ্যাটা এইটা পুরো একটা সাইকেলের জন্য এটাকে এই ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের এক্সপ্রেশনটাকে ইন্টিগ্রেট করলে আমরা এভারেজ পাওয়ারটা পেয়ে যাব। শোনা যাচ্ছে মাসুদ পারভেজ? আচ্ছা, যারা আছেন তারাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যায় স্যার। কিন্তু বলবেন যে স্যার সমস্যা হচ্ছে না হচ্ছে, এটা বলবেন। তো এখান থেকে আমরা আস্তে আস্তে দেখি, এখানে ইন্টিগ্রেট করে দেখিয়েছে জিনিসটা, দেখেন আপনারা পুরো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ফাংশনটাকে জাস্ট ইন্টিগ্রেট করে টাইম দিয়ে ভাগ করা হবে। এভারেজ যা করেছিলেন, এভারেজের কথা মনে করেন তাই। তো তাহলে এটাকেও টাইম পিরিয়ডের এই যে এটাকে দুই ভাগে প্লাস আকারে ছিল, প্লাস দুটো পার্ট ছিল এর, তাই না? তো দুটো পার্ট যদি থাকে, দুটো পার্ট আলাদা করে ভাগ করে ফেলা যায়। এই অংশটা প্রথম অংশটা প্লাস দ্বিতীয় অংশটা জাস্ট এরকম করে ভেঙে নেওয়া যায় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যেমন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও করা যায় তাই। তাহলে সেইটাই করা হয়েছে। করে নিয়ে প্রথম অংশটাতে এই অংশটাই দেখেন আপনারা খুব সুন্দর করে দেখিয়েছে এই বইটাতে। প্রথমে বার করে নিয়েছে এই টার্মটাকে, এই কনস্ট্যান্ট স্যার, টার্মটা। স্যার একটা কথা বলেন বলার স্যার, ছিল স্যার। বলেন। স্যার ওই রেকর্ড তো চলছে, সাইডে কি ওই ভিউ গুলো আসবে নাকি? মানে আমরা কারা অনলাইনে রয়েছে, সাইডে দেখা যাবে ওটা ভিডিও আমি যখন সত্যি এটা বুঝতে হয়, পারছি ভিডিও না, দেখার কারণ সময়। আমার ভিডিও আমি অলরেডি বন্ধ করে দিয়েছি, বুঝতে পারছেন? ও স্যার, ওইখানে আর কি যদি ওই সিরিয়াল গুলো থাকে, ভিডিওটা দেয় না স্যার। অঙ্কগুলো খুব অর্ধেক অসুবিধা দেখলো, হয়। ঠিক আমি আছে। নিজে ভিডিও হওয়ার পর দেখেছি, খুব অসুবিধা হয়। কিন্তু এটাকে ইগনোর আমি করতে জি পারছি স্যার। না। আমি একটু ভেবে দেখবো, ঠিক আছে? আমার কাছেও খুব বিরক্ত লাগে পরে আচ্ছা ভিডিওগুলো ঠিক দেখতে। ঠিক আছে, আমরা যেগুলো আছে আমরা একটু দেখতে থাকি আস্তে আস্তে। তাহলে আমরা প্রথম অংশটুকু কে ইন্টিগ্রেট করলে এইটা থাকে, আর দ্বিতীয় অংশ এতটুকু ইন্টিগ্রেট করলে, এখানে ইন্টিগ্রেট করলে কিন্তু মাথায় রাখেন এই কসটা কিন্তু এই দেখেন ওমেগা টি, টি এর ফাংশন আছে। সো এটাকে টেনে ইন্টিগ্রেশনের বাইরে বার করা যায় না কনস্ট্যান্ট হিসেবে। সো এইটুকু বাইরে বার করা গেল, কিন্তু এই অংশটাকে ইন্টিগ্রেট করতে হবে। আর এই অংশকে ইন্টিগ্রেট করলে শেষ, একদম জিরো হয়ে যাবে। এখানে লেখা আছে দ্য সেকেন্ড ইন্টিগ্র্যান্ড, যাকে ইন্টিগ্র্যান্ড মানে যাকে ইন্টিগ্রেট করা হচ্ছে is a sinusoid. We know that the average of a sinusoid over its period is 0. ঠিক আছে? তাহলে এই জিনিসটা পুরোই শেষ। তো ফাইনালি এভারেজ পাওয়ার বলতে এই অংশটা আমি একটু আগেও আপনাদেরকে বললাম, এই অংশটাই থেকে যাচ্ছে। আর সেটা আই আগে নিলেন, ভি পরে নিলেন, ওরকম ব্যাপার না। এটা কোনো ইস্যু না, জাস্ট কোসাইন অফ দ্য ডিফারেন্স অফ ফেজ অ্যাঙ্গেল বিটুইন কি ভোল্টেজের ফেজ অ্যাঙ্গেল এটা, আর এটা হলো কারেন্টের ফেজ, মানে অর্থাৎ দুটো ফেজ অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স। লিডিং ল্যাগিং মনে নেই কতটুকু, ওই লিডিং অ্যাঙ্গেল ল্যাগিং এর যে অ্যাঙ্গেল ডিফারেন্স ওইটার কোসাইনটা। তাহলে আমি জিনিসগুলা ক্লাসে অনেকটাই বলেছিলাম। তো এখান থেকে আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু বলি, একটু ভাষা ভাষা কথাই লাগবে। আপনি যাদের ক্লাসে ছিল তাদের কাছে লেকচারটা একটু না নিলে হবে না। এখানে দেখেন হাফ আছে, এই হাফটাকে √2 দিয়ে যদি ভাগ করে নিতে পারেন, দুটো √2 দিয়ে গুণ করতে পারেন, vm/√2 im/√2, তাহলে √2 2 হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে আপনি vm/√2, আপনাদের কি মনে আছে আর এম পিকের থেকে √2 ভাগ করলে কি ভ্যালু পাওয়া যায়? পিক থেকে √2 ভাগ করলে কি পাওয়া যায় বলেন তো? আরএমএস পাওয়া যায় স্যার। কে বললেন এটা? আলী হোসেন স্যার। ও, ভেরি গুড। তাহলে vm/√2 ইন্টু im/√2, তাহলে এই মানে এই প্রথম যে পার্টটা vrms হয়ে গেল, irms হয়ে গেল। তো ইন দ্যাট সিনারিও তখন আমরা কিন্তু এই জিনিসটাকে এভাবেও লিখতে পারি। এই দেখেন, আপনারা দেখে নেন, একদম সাফকাট, p = v ইন্টু, এগুলো কিন্তু আরএমএস ভ্যালু, ইন্টু i ইন্টু cos থিটা। cos থিটা মানে কিন্তু দুটো অ্যাঙ্গেলের কিন্তু ডিফারেন্স, ঠিক আছে? আমি যদি আপনার এত সমস্যা মনে হয়, আমি থিটা ভি ভোল্টেজের অ্যাঙ্গেল বিয়োগ থিটা আই, এই জিনিসটা।
তাহলে এই হলো অবস্থা, পাওয়ার বার করার সূত্র। তাহলে আমরা একটু নিচের দিকে আসি। তাহলে এটা তো এভাবে আসলো। আমরা একটু ফেজার দিয়ে বোঝার চেষ্টা করি। এখানে একটু দেওয়াও আছে যেভাবে, এখানে একটা টার্মস, এই যে টার্মস হাফ, ভিআই কনজুগেট, জিনিসটা কিচ্ছু না, আপনি খেয়াল করেন, আমি বইয়ের সাথে ইয়ে করছি, ক্লাস হলে একটু টার্ম দিতাম, পরে আমি দেখাচ্ছি এগুলা। হাফ ভিআই কনজুগেট লেখা আছে না, হাফ ভিআই কনজুগেট, এটাকে একটু ভেঙেছে ওরা। হাফ ভিএম একটু আই, ভি মানে কি, ভি মানে ভিএম, ভি একটা ভেক্টর, ভোল্টেজের যে ফেজরটা, ভোল্টেজের যে ভোল্টেজের যে ফেজর ফর্মটা সেটা হলো ভিএম থিটা ভি, আর আই দিয়ে গাঢ় কালির আই দিয়ে বোঝানো হচ্ছে এর মধ্যে ভাঙলে ম্যাগনিটিউডটা আর অ্যাঙ্গেলটা পাওয়া যায়। তো এই জিনিসটাকে জাস্ট ওরা লিখেছে হাফ ভিআই কনজুগেট। এরপর তাহলে তাহলে কি আসে, ভি এর জায়গায় আপনি ভিএম থিটা ভি বসিয়েছেন, আই এম এর জায়গায় আই এম থিটা আই বসিয়েছেন। এখন কনজুগেট করলে কি হয় আমাকে একটু বলেন তো সবাই, কনজুগেট করলে কি হয়? কনজুগেট করলে কি হয় কেউ কি বলতে পারছে না? কনজুগেট করলে স্যার মাইনাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, ওকে। অ্যাঙ্গেলটা বদলে যায়। জি আর স্যার। পোলার ফর্মের ক্ষেত্রে, আর রেক্টেঙ্গুলার ক্ষেত্রে, রেক্টেঙ্গুলার ফর্মের ক্ষেত্রে ইমাজিনারি আগে যে অপারেটরের আগে অপোজিট সাইন চলে আসে, তাই তো, জি ইমাজিনারি জি পার্টে। ওকে, তাহলে এটা যদি আমরা এইভাবে বসিয়েছি, আই কনজুগেট মানে কি, আই এম মাইনাস থিটা আই, তাহলে দুটো জিনিস গুণ করলে কি আমরা জানি পোলার ফর্মে অ্যাঙ্গেল গুলো যোগ হয়ে যায়। তাহলে থিটা ভিটা থাকলোই, আর কিন্তু এটা থিটা কনজুগেটের জন্য থিটা আই মাইনাস থিটা আই হয়ে গেছে, তাহলে দুটোকে যোগ করলে এইরকম সিনারিও হয়। আমরা এটাও জানি এরকম ভাবে লিখলে ই টু দি পাওয়ার থিটা, ই টু দি পাওয়ার জে থিটা মনে আছে আপনাদের এক্সপোনেনশিয়াল ফর্মটা, তাহলে সেখান থেকে কিন্তু এইরকম একটা এক্সপ্রেশন বার হয়ে আসে। আলটিমেটলি আপনি এখান থেকেও কিছু না, এই ফর্মটাকে যদি আপনি একটা নর্মাল পোলার ফর্ম মনে করছেন, ঠিক তেমনি দেখেন, এটা দিকে তাকিয়ে দেখেন, এটা হচ্ছে আপনার কি ফর্ম, এটা আপনার রেক্টেঙ্গুলার ফর্ম। তা পোলার ফর্ম এরকম দেখতে হলে রেক্টেঙ্গুলার ফর্ম এরকম হবে, এটাই স্বাভাবিক। তো cos থিটা ভি মাইনাস থিটা আই প্লাস জে অফ সাইন থিটা ভি মাইনাস থিটা আই, তাহলে এরকম ভাবে লেখা লিখলো। তারপর ওরা একটা জিনিস ঘোষণা করলো যে, চিন্তা করেন আপনি এখানে খেয়াল করে দেখেন, হাফ ভিআই কনজুগেট, এই জিনিসটাকে খুব ভালো করে খেয়াল করেন, এই জিনিসটাকে আমি যখন এক্সপান্ড করছি, বড় করছি, তখন কিন্তু দুটো জিনিস আসছে, এবং তার মধ্যে মজার কথা হচ্ছে যে রিয়েল পার্টটা, এই হলো রিয়েল পার্টটা, রিয়েল পার্টটা আমাদের এই এভারেজ পাওয়ারের সাথে মিলে যাচ্ছে না, দেখেন তো, রিয়েল পাওয়ারটা আমাদের এভারেজ পার্টের সাথে মিলে যাচ্ছে না? জি স্যার। মিলে যাচ্ছে। এটা আমাদের যেহেতু রিয়েল পার্টটা এভারেজ পাওয়ারের সাথে মিলে যাচ্ছে, তাহলে এভারেজ পাওয়ারটাকে ওরা এভাবে লেখা যাবে না, পি ইকুয়াল টু হাফ ভিআই কনজুগেটের যে রিয়েল পার্ট সেটা এটা, আলটিমেটলি জিনিসটাই পি ইকুয়াল টু এইটা, আর এই জিনিসটা ভিআই, হাফ ভিআই কনজুগেটের কি রিয়েল পার্ট। এভাবে আমি আপনাদের বইয়ের সাথে ধরাচ্ছি, একটু প্রয়োজন সেই জন্য দেখেন আপনি। আর এখানে এখানে কিছু হালকা পাতলা কথাবার্তা বলা আছে, হালকা পাতলা জ্ঞানের কথাবার্তা বলা আছে, আপনি দেখেন। আপনাদের কি মনে আছে রেজিস্ট্যান্স যে সার্কিটে থাকতো, শুধু রেজিস্ট্যান্স, ভোল্টেজ আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স কি ছিল মনে পড়ে আপনাদের? শুধু রেজিস্টিভ সার্কিটের জন্য শুধু রেজিস্ট্যান্স থাকলে কি হয়? আলী হোসেন, কেউ বুঝি নেই, লোকজন আছে কথা নেই। জি স্যার। যখন একটা সার্কিটে শুধু রেজিস্ট্যান্স থাকে, তখন ভোল্টেজ আর কারেন্টের ফেজ অ্যাঙ্গেলের পার্থক্য কত হয়? রেজিস্ট্যান্স থাকলে তো ইউনিটি হওয়ার কথা। কোনো তাদের মধ্যে পার্থক্য থাকে না, তাই তো? জি স্যার। পার্থক্য যদি না থাকে তাহলে cos 0 হয়ে যাচ্ছে, তাই তো? এইখানে এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে না?
হ্যাঁ স্যার cos 0 তাহলে এই জায়গাটা যদি 0 হয়ে যায় তাহলে কি এখানে বলছে এরা যখন this implies a purely resistive circuit এর ক্ষেত্রে কি হবে এই পার্টটা কোসাইনটা 0 হয়ে গেলে কোসাইন 0 মানে 1 তাহলে p ইকুয়াল টু হাফ vm im এরকম হয়ে যাবে অথবা p ইকুয়াল টু কি লেখা যায় আবার আবার বলেন তো আপনারা vm মানে কি im rm তাই না হ্যাঁ তাহলে এইটা মানে কি p ইকুয়াল টু i স্কয়ার r এটা কোন ক্ষেত্রে পিওরলি রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ঠিক আছে এবং আমরা এখানে আরেকটু এগোবো আমরা একটু এখানে একটু এগুলো কারসাজি সব সূত্র তাই না স্যার? এগুলো সূত্র এগুলো কাজে লাগবে এখানে একটু কারসাজি আছে এটা একটু ডেরিভেশনে এখান থেকে আই এম স্কয়ার থেকে কি করে আই করলো সেটাও আপনি দেখতে পারেন এই জায়গাটা একটু একটু সবাই একটু মন দিয়ে দেখেন সবাই একটু মন দিয়ে দেখেন এখানে আই ইন্টু আই কনজুগেট আপনারা একটু খাতা ধরেন আমি যা যা বলি আপনারা তাই তাই করেন আমি এখানে একটু লিখে লিখে দিচ্ছি একটু বোল্ড করে নি আই ইকুয়াল টু আই এম অ্যাঙ্গেলটা হবে থেটা থেটা তাহলে আই কনজুগেট মানে কি হবে আই কনজুগেট মানে কি হবে আই এম স্যার কনজুগেটের বাংলা কি স্যার? কনজুগেটের বাংলাটা যুগ কি একটা মনে পড়ছে না আমার স্যার কনজুগেট অনেকে হয়তো বুঝতে পারবে না স্যার, আমিও না। আচ্ছা ঠিক আছে কনজুগেটের বাংলা তাহলে তো আমাকে এটা খুঁজে বার করতে হবে কনজুগেট বলতে আমি কি বুঝি বলবো মাসুদ পারভেজ অবশ্যই স্যার, অবশ্যই। কনজুগেট মানে হচ্ছে আমরা যখন যুগল বলে সম্ভবত যুগল বলে সম্ভবত কনজুগেট মানে যুগল আমি যতদূর মনে পড়ছে হ্যাঁ হ্যাঁ এটা আপনি খুব ভালো করে দেখেন কোনো একটা পোলার কোয়ান্টিটি কমপ্লেক্স কোয়ান্টিটি থাকে যদি হ্যাঁ খুব ভালো করে বোঝেন কোনো একটা কমপ্লেক্স কোয়ান্টিটি থাকে যদি পোলার ফর্মে হয় এর যেমন পোলার ফর্ম তো এই জিনিসটা কনজুগেট যদি আমি নিয়ে তাহলে কি হবে অ্যাঙ্গেলটা যা থাকবে অপোজিট ভ্যালু শো অপোজিট পোলারিটি শো করবে যদি এটা প্লাস থাকে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর জি স্যার। যদি এ প্লাস জেবি এই ধরনের যদি কোনো পোলার ফর্ম থেকে থাকে তো ইন দ্যাট কেস তখন আপনার জে এর আগে একটা মাইনাস মানে যা অ্যাঙ্গেল থাকবে অ্যাঙ্গেলটা কি বলে ইমাজিনারি পার্টের সাইনটা জাস্ট বদলে যাবে এ প্লাস জেবি থাকলে ওটা কনজুগেট করলে এ মাইনাস জেবি হয়ে যাবে বা এ মাইনাস জেবি যদি থাকে কনজুগেট করলে এ প্লাস জেবি হয়ে যাবে এই তাহলে এখানে তাহলে কি লিখবো আমি আই কনজুগেট ইকুয়াল টু মাইনাস থেটা নাকি জি স্যার। তাহলে আই ইন্টু আই কনজুগেট লিখলে কি হয় দেখেন তো আই ইন্টু আই গুণ আই কনজুগেট কি হয় বলেন তো আপনারা আই গুণ আই কনজুগেট করলে কি হবে স্যার কনজুগেট চিহ্নকে আপনি ওইটা দিয়ে বোঝাচ্ছেন, ওই স্টার মতো? আপনি দেখেন এখানে বইয়েও আছে ও জি। কনজুগেট করলে কি হবে আই ইন্টু আই কনজুগেট তাহলে যেটা দাঁড়াবে আমি বলে দিচ্ছি আই এম স্কয়ার আর কি আর অ্যাঙ্গেলটা হবে কি স্যার প্লাস থেটা, থেটা মাইনাস থেটা। থেটা মাইনাস থেটা তাহলে এখন আমাকে বলেন তো তাহলে কি দাঁড়াবে আলটিমেটলি আই এম স্কয়ার মানে ওর I am অ্যাঙ্গেলটা square, মিটে গেল স্যার। তাই তো জি অথবা স্যার। অ্যাঙ্গেলটা তার 0 ডিগ্রি তাই তো জি স্যার। তো যদি তাই হয় এখানে এই কথাটা লিখেছে এখানে দেখেন তো
এখানে আই স্কোয়ার এভাবে লিখেছে তাই না? এটা ঠিক আছে জিনিসটা। এখানে আপনারা একটু খেয়াল করেন, আই স্কোয়ার বলছে কিভাবে, হ্যাঁ তাও ঠিক আছে। এবার একটু খেয়াল করেন, এখানে আই এম এইটুকু তো বুঝেছেন, এইটুকু তো বুঝেছেন কিভাবে আসছে। কোসাইনটা 0 হয়ে যাচ্ছে কোন ক্ষেত্রে? রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। যখন সার্কিটে শুধু রেজিস্ট্যান্স থাকবে তখন কজের যে ভোল্টেজের অ্যাঙ্গেল আর কারেন্টের অ্যাঙ্গেল দুটো সেম হয়ে যাবে, তখন কি কজ 0 ডিগ্রি হয়ে যাবে। তো তাই এখানে গুণ ইনটু 1 হয়ে গিয়েছে। তো এটার বদলে এটা লেখা যায়। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন আই ইন্টু আই কনজুগেট এইরকম ভাবে এই স্টাইলে লিখি, আই আই ইন্টু আই কনজুগেট, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এইরকম একটা এইরকম একটা এক্সপ্রেশন পাই। কিভাবে পাই? এখানে মাঝখানে একটা স্টেপ বাদ পড়ছে। চিন্তা করেন, আই স্কোয়ার, আই স্কোয়ার, এখানে আই স্কোয়ার বলতে শুধু মানটা, তাই তো? শুধু মানটাকে বোঝানো হচ্ছে। এখানে 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 খেয়াল করেন, আই মানে কি? আই কনজুগেটের মান কি? এই জি স্যার। আচ্ছা, আই এর মান কি? আই ইকুয়াল টু আই এম, অ্যাঙ্গেলটা স্যার কি? আই এম থিটা, অ্যাঙ্গেল থিটা। অ্যাঙ্গেলটা থেটা। তাহলে আই এম এইটা মানে কি এবার বলেন তো আমায়? মডুলাস চিহ্নের মধ্যে যদি আমি আই লিখি, মডুলাস চিহ্নের মধ্যে যদি আই লিখি, তাহলে কি আসবে? ইকুয়াল টু কি? স্যার আই ইন্টু আই। মডুলাস চিহ্নের মধ্যে এটা এটা তো আই ইকুয়াল টু আই এম থেটা। আর তাহলে মডুলাস আই মানে কি? আই এম না মানটা? মডুলাস জি বলতে স্যার, অ্যাবসলিউট মডুলাস। ভ্যালুটা বলে না? জি জি। তো ঠিক তেমনি আপনি ইয়েস যখন স্যার। আই ইন্টু আই, আই ইন্টু আই কনজুগেট যখন আপনি গুণ করছেন, হ্যাঁ, আই ইন্টু আই কনজুগেট গুণ করছেন, আপনি আপনার আসছে কি? আপনার আই আসছে এম স্কোয়ার থিটা। আই এম আই স্কোয়ার, এম স্কোয়ার স্যার, মডুলাসের ভিতর দিলে আই এম স্কোয়ার। আই এম স্কোয়ার আসছে। তাহলে আলটিমেটলি জিনিসটা কিরকম চেহারায় আসছে দেখেন তো। আপনার আই এম স্কোয়ার মানে, আই এম স্কোয়ার মানে তাহলে আই স্কোয়ার হচ্ছে মডুলাস আই স্কোয়ার লেখা যায় না? এমনি আই এম স্কোয়ার ইকুয়াল টু জি মডুলাস স্যার, আই জি স্কোয়ার। স্যার, আচ্ছা, আপনি এবার জি একটু, স্যার। হ্যাঁ, এবার আমরা একটু খেয়াল করি, আহ এটা কিয়ন সার্কিটের জন্য পিওরলি, আচ্ছা হ্যাঁ, এখন পিওরলি রিঅ্যাক্টিভ সার্কিট যদি হয়, এখন অনেক অনেক ক্ষেত্রে আপনারা ভাই ভাই কোশ্চেন অনেক সময় এসে থাকে, যে বলেন তো আচ্ছা পিওর ক্যাপাসিটর কত পাওয়ার খায়, একটা পিওর ইন্ডাক্টর কত পাওয়ার খায়, বলতে পারে না মাসুদ পারভেজ? দেখা যায়। বলতে জি পারে তো? স্যার, হ্যাঁ বলতে পারে, তা যেহেতু বলতে জি স্যার, পারে, অবশ্যই বলতে পারে। হ্যাঁ যেহেতু বলতে পারে, সেহেতু আপনি চিন্তা করেন, আপনার মনে আছে কিনা আমি জানি না, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স, আমরা যখন ক্যাপাসিটরের ক্ষেত্রে যখন গিয়েছিলাম, টাইম ডোমেইনে কাজকর্ম যখন আমরা করছিলাম, তখন আমি বলেছিলাম ক্যাপাসিটরের জন্য যে কারেন্টটা ফ্লো হয়, ক্যাপাসিটরের দিকে যে কারেন্টটা ফ্লো হয়, ওই কারেন্টটা ভোল্টেজের থেকে কি, ভোল্টেজের থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকে, তাই না ক্যাপাসিটরের ক্ষেত্রে? জি স্যার। আর ইন্ডাক্টরের ক্ষেত্রে ওই কারেন্টটা ভোল্টেজের থেকে 90 ডিগ্রি ল্যাগে থাকে, তাই তো, পর থেকে শুরু হয়। তো আলটিমেটলি দুই ক্ষেত্রেই হোক না কেন, এইটুকু বলতে পারবেন না থেটা ভি আর থেটা আই দুই ক্ষেত্রেই 90 ডিগ্রি পার্থক্য, তাই না? উভয়ের মধ্যে 90 ডিগ্রি পার্থক্য হয়ে যাচ্ছে না? তাহলে আগে পরে যাই হোক না কেন, কারেন্ট জি আর স্যার। ভোল্টেজের 90 ডিগ্রি অ্যাঙ্গেল ডিফারেন্স, তাহলে 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেল, আর আপনি এটাও আপনি বুঝে ফেললেন, কজের মধ্যে যদি আপনার অ্যাঙ্গেল যদি বদল হয়, থেটা ভি যদি থেটা আই যদি আগে চলে আসে, কজ মাইনাস থেটা, এটা মাথায় রাখেন আপনারা, এটা কখনো ভুলবেন না, এটা পুরনো কথা তাও বলছি। কজ কজ মাইনাস থেটা আর কস থেটা একই জিনিস, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। বলেন স্যার।
স্যার, কি যেন বললেন, ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকে। ক্যাপাসিটর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার সানি বলছিলাম স্যার। ও সানি, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, হ্যাঁ মাসুদ পারভেজ, কি বলছিলেন? স্যার, ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টের থেকে 90 ডিগ্রি লিডিং এ থাকে, ক্যাপাসিটরের ক্ষেত্রে না কি বললেন স্যার ওটা? কারেন্ট লিডিং এ থাকে। ফর ক্যাপাসিটর, কারেন্ট ভোল্টেজ থেকে 90 ডিগ্রি লিডিং। হ্যাঁ আর আরেকটা স্যার কি বললেন? আমি লিখে দিচ্ছি। ফর ক্যাপাসিটর ইন্ডাকটিভ। current leads for current leads the voltage by 90 degree. আপনারা যদি কখনো না সম্ভব না, বললেও সম্ভব না, আমি জানি না। যদি আপনি একটা আপনাদের কাছাকাছি কোনো ইন্ডাস্ট্রিতে, শুনতে পাচ্ছেন? আপনাদের কাছাকাছি কোনো একটা ইন্ডাস্ট্রিতে সব জি স্যার। লোড যখন বন্ধ থাকবে, যদি যদি তার কাছে পারমিশন নিতে পারেন যে আমি একটা ক্যাপাসিটর লাগাবো, জাস্ট কিচ্ছু না, একটা ইয়ে আছে না, ও আচ্ছা, এটা মাথায় রাখবেন, ক্যাপাসিটর কিন্তু শক করে যদি ডিসচার্জ না করেন, জানেন তো? জি স্যার। আচ্ছা, এইটুকু মাথায় রাখেন। ক্যাপাসিটরের ক্ষেত্রে আপনি কিছু না, একটা সিঙ্গেল ফেজেই লাগাবেন। আপনি ক্যাপাসিটরটা প্লাগ বার করবেন, প্লাগ বার করে লাইনের মধ্যে দেবেন, লাইনের মধ্যে দিয়ে এবার মিটারের দিকে এসে দেখবেন 3 ফেজ বিশেষ করে 3 ফেজ মিটার আপনি তখন দেখবেন যে ফেজে লাগিয়েছেন সেই ফেজে যখন অ্যাঙ্গেল শো করবে, দেখবেন যে পাওয়ার ফ্যাক্টর 0 শো করবে, আর অ্যাঙ্গেল আপনাকে বলবে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটা আপনারা মাথায় রাখেন, ঠিক আছে? যদি ইয়ে টাইপের মিটার হয়, আরেকবার বললেন স্যার। আমি লিখে তবে স্যার আমি লিখে দিচ্ছি, আপনি লেখাটা দেখেন। ফর ইন্ডাক্টর ভোল্টেজ leads the current by 90 degree. আপনি যদি আপনার কাছাকাছি কোনো একটা ইন্ডাস্ট্রিতে যান, ঠিক আছে, বা এই আরেকবার বলেন। শুনতে পাচ্ছেন, বন্ধু টন্ধুর মিল কারখানা থাকে না? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো সেখানে গিয়ে ওদেরকে বলবেন, যখন মিল অফ থাকে তখন ওদেরকে বলবেন যে আমি একটা, ওই যে ফ্যানের ক্যাপাসিটর আছে না, জি স্যার। ফ্যানের একটা ক্যাপাসিটরে মাথায় টার্মিনাল লাগিয়ে দুটো ইয়ে বার করবেন, একটা প্লাগের মতো বার করবেন। প্লাগ নিয়ে ওই মিলের মধ্যে কোন একটা সিঙ্গেল ফেজের মধ্যে, আর মিলে তো 3 ফেজ লাগে, তাই না? জি স্যার। তো কোন একটা জায়গায় সিঙ্গেল ফেজ প্লাগও থাকে ভেতরে, বাতি জ্বালাবে কি করে? তো ওই সিঙ্গেল ফেজের মধ্যে ওই প্লাগের মধ্যে দেবেন, প্লাগের মধ্যে দিয়ে বাইরে মিটার আছে না, এনার্জি মিটার, 3 ফেজ মিটারটা খুব ভালো করে দাঁড়িয়ে থাকবেন, ওতে পাওয়ার ফ্যাক্টর শো করে। আপনি যে ফেজে লাগিয়েছেন ঠিক সেই ফেজে ভোল্টেজটা দেখবেন, কারেন্টটা দেখবেন কারেন্ট ফ্লো করছে। কিন্তু যদি কিছু কিছু মিটার আছে তারা ডাইরেক্ট ওই ফেজের, মানে 3টে ফেজেরই পাওয়ার ফ্যাক্টরটা বলে দেয়। আবার কিছু মিটার আছে পাওয়ার ফ্যাক্টর বলে না, ওই ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্সটা বলে দেয়। আমার কথা কি বোঝা যাচ্ছে? মানে ডিগ্রিটা বলে দেয়। জি স্যার, এটা আমাদের ভার্সিটিতে দেখানো সম্ভব না স্যার। ভার্সিটিতে আমি দেখাবো কিভাবে? ভার্সিটিতে যদি কোন প্রকারে ওই লাইনটা ঠিক করছে না, কোন প্রকারে, আমি বিরক্ত হব কিভাবে? আমি বিরক্ত হয়ে গিয়েছি, আমি ল্যাব করানো অফ করে দিয়েছি, আমার ল্যাব করাতে ভালো লাগে না। ওই যদি ছেলেরা 3 ফেজ না দেখে তাহলে ছেলেপেলেদের কিন্ডার গার্ডেনে রাখাই তো ভালো, কি আর বলবো? ওতে কিন্ডার গার্ডেনে পড়া অনেক ভালো, দুটো ইংলিশ অন্তত শেখা যায়। যাই হোক, লজ্জার কথা। তবে আমি বলেছি ভার্সিটিকে, যদি হয় আপনাদের কপাল ভালো। আমি শুধু একটা ব্যাচকে দেখাতে পেরেছি, আর কেউ কোনোদিন ওই জিনিসটা হাত দিয়েও দেখেনি। আমি ওই সেটআপটা রেখে দিয়েছিলাম, ওটা আমার বানানো সেটআপ, ওটা কেউ হাতও দিয়ে দেখিনি। অনেকে দেখেছে, ওই হাবিবরা দেখেছে। হাবিবরা তো অত পড়াশোনা তেমন একটা করে না, মনোযোগী না, ভার্সিটির জন্য অনেক কাজকর্ম করে, ওদের ব্যাচের ছেলেরা অনেক দেখেছে ওই জিনিস। আমি ওদের লাস্ট, আমি একবার একটা প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখেছিলাম স্যার।
মানে হ্যাঁ ক্যাপাসিটরে ওনার একটা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি মাত্র চালু করতে চাইছিল, কিন্তু ক্যাপাসিটর ব্যাংক ওইখানে লাগানো ছিল। ওর হ্যাঁ ভিতরে একটা ক্যাপাসিটর আর কি ডিসকানেক্ট না করে লাইনে দেওয়াই ছিল। তো ও ওনার মাস শেষে একটা বড় অ্যামাউন্টের বিল আসছিল, 3-4 মাস পরে উনি দেখছে যে বিল আসছে একটা বড় অ্যামাউন্টের। তার মানে লোড না চালাইলেও ক্যাপাসিটর লোড খাচ্ছিল, কারেন্ট খাচ্ছিল। ও 3 ফেজের ক্ষেত্রে স্যার এটা দেখছিলাম। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি সেটারও ব্যাখ্যা দেবো, কারণ আপনি চিন্তা করেন ক্যাপাসিটর যখন কারেন্ট টানবে, হ্যাঁ, তো বড় একটা ক্যাপাসিটর যখন ওরা একটা ফেজে যখন ওই একটা একটা ক্যাপাসিটি মানে 3 ফেজে 3টা তো ডেল্টা স্টারে থাকে, যখন ও একটা ফেজে যখন ওরকম করে কারেন্ট টানবে, তো লাইনের ইয়ে আছে, রেজিস্ট্যান্স আছে, ওই লাইনের রেজিস্ট্যান্স সব খায় ফেলে। বুঝতে পারছেন? জি স্যার। এটাই জি হলো স্যার। সবচেয়ে বড় ঝামেলা। শুধু ক্যাপাসিটর রাখলেও বাস্তবে একদম জিরো দেখায় না, একটু খুব অল্প একটা ওয়াটেজ কাটে এটা দেখায়। তার বিভিন্ন তারের কনফিগারেশনের উপর ডিপেন্ড করে এটা। যাই হোক, তাহলে তাহলে স্যার যদি সম্ভব হয় স্যার আমাদের 3 ফেজটা একটু দ্রুত সার্ভিসিং এর ব্যবস্থা করেন। আপনি না পারলে আমাদেরকে বলেন স্যার, আমরা স্যারকে বলবো না। আমি কত বললাম। আপনি কি স্যার আমাদের বলার অনুমতি দিচ্ছেন নাকি? তাহলে কালকে অবশ্যই বলবো। অবশ্যই না, অবশ্যই দিচ্ছি না, অবশ্যই দিচ্ছি না। কিন্তু এই প্রসেসটার জন্য পাওয়ার ডিপার্টমেন্ট ওই এদেরকে, ওই ওজো পার্টিকে অলরেডি কমপ্লেন করা হয়েছে, একবার দুবার না অনেকবার। এবং তারা কেন কি সমস্যা আমি জানি না, দেরি হচ্ছে, ব্যাপারটা খুব ডিলে হচ্ছে। তো যাই হোক, ওটা স্যার দুঃখ এখানে ভার্সিটিতে ডিমান্ড লোড কত স্যার? ভার্সিটির ডিমান্ড লোডটা এখন বাড়বে আরো। এখন রানিং কত আছে স্যার? আমি কিচ্ছু জানি না এই মুহূর্তে কত, আমি সত্যিই জানি না। যেভাবে চালাচ্ছে কোন দিন দেখবো যে মিটার ফিটার জ্বলে গেল, এমন না হয়। আর তাদের কি অবস্থা আল্লাহ স্যার জানে। সিঙ্গেল ফেজের পাওয়ার ফ্যাক্টর মানে কিছু দেখানো সম্ভব না স্যার? হ্যাঁ, আজকে কি যেন দেখাতে চাইছিলেন, আমি সিঙ্গেল ফেজের আমি কি সেই যেন জায়গায় দেখাতে সেই চাইছিলেন, জায়গায় পাওয়ার যেতে গেলে ফ্যাক্টর সেই ক্যালকুলেশন কি সেই যেন। জায়গায় যেতে গেলে এগুলো না বুঝে গেলে আপনি কুল করতে পারবেন? হ্যাঁ। আপনি আপনি বুঝতে তাহলে স্যার পারছেন? এইগুলা যে করছে এটার সিঙ্গেল ফেজের পাওয়ার ফ্যাক্টরের কি স্যার, সিঙ্গেল ফেজের পাওয়ার ফ্যাক্টর কি ল্যাবে দেখা সম্ভব না? পাওয়ার সিঙ্গেল, ফ্যাক্টর ক্যালকুলেশনটা। ওয়ালাইকুম আসসালাম। স্যার ডিওন বলছিলাম স্যার। ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, অভিনন্দন স্যার আপনার, এত সুন্দর একটা নিউজ দেখলাম ওই দিনকে আপনার ফেসবুকে। আল্লাহর ইচ্ছা, রিজেক্ট কোথায় দেবে আল্লাহ, সেটা যাক আল্লাহর কাছে। মাশাআল্লাহ, খুব দেখে খুব ভালো লাগলো স্যার। হুম। এখন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর দেখানো যায়, কিন্তু কিসে দেখাবো মাসুদ পারভেজ, কিসে দেখানোর কথা বলছেন? স্যার আপনি কিভাবে দেখাতে পারবেন? আমাদের ভার্সিটিতে এমন কি আছে যেটার আমি মাধ্যমে আমরা যদি, দেখতে পারবো? হ্যাঁ, একটা পদ্ধতি আছে, ভার্সিটির যে মিস্ত্রি আছে তাকে বলে ওই 3 ফেজ মিটারের ভেতরে আমি জাস্ট একটা সিঙ্গেল ফেজ সাধারণ লাইন ঢোকানোর ওই আগের লাইনটা খুলে সাধারণ লাইনটা লাগাতে হবে। সাধারণ যে লাইন আছে ওই লাইন তো ভালো আছে, তাই না? ওই লাইন দিয়ে মিটারের আউটপুট দিয়ে দেখতে হবে। একটা ওয়াট মিটারও নেই, ওয়াট মিটার তবে এবার আসছে, হ্যাঁ, ওয়াট মিটার আসলে তারপর জি আমি স্যার। দেখাবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, স্যার আমাকে কয়েকটা জিনিস আছে, যেমন আমরা পাওয়ার ফ্যাক্টর নিয়ে যখন কাজ করছি স্যার, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন, এইগুলা তো সবগুলো আমাদের জন্য প্রয়োজন। তো ইমপ্রুভমেন্টের জন্য ক্যাপাসিটর ব্যাংক প্রয়োজন, এইগুলা কি স্যার দেখানো সম্ভব? এই মাসুদ পারভেজ, আপনাদের আপনাদের এলাকায় ছেলেপিলেকে নিয়ে যাবো কিনা ভাবছি। কোনো মিল টিল জোগাড় করলে আমি মিল টিল একটু দেখাতাম ছেলেদের। স্যার কোথায় যাবো স্যার আমরা স্যার? আমি সেটাই ভাবছি, একটা জায়গায়। কুষ্টিয়াতে নাই স্যার, ওই তাহলে মিল। স্যার মিল কেন, যে কোনো টাওয়ারেও তো স্যার আছে, সোনো টাওয়ারে। ওসব বড় বিল্ডিং এ পারমিশন দেবে কিনা কে জানে। ঠিক আছে, আমি আমি একটু ভেবেচিন্তে ব্যবস্থা করতে হবে। ওখানকার ইঞ্জিনিয়ারের সাথে কথা বললে হতে পারে স্যার। আচ্ছা, দেখছি কি করা যায়। তো একটু ভেবে চিন্তা স্যার করতে আপনি হবে। একটু দেখেন স্যার, আচ্ছা এটা আচ্ছা, দেখলে হ্যাঁ, আমাদেরকে একটু প্র্যাকটিক্যাল হ্যাঁ, কাজগুলো দেখান। ওইটা দেখতে গেলেও তো বুঝতে হবে, সেই অঙ্কটা এখন আমি আপনাদের দেখাবো, সেটুকু জি আগে স্যার, বোঝেন। ঠিক আছে স্যার।
তাহলে এখানে যে জায়গাটায় আমরা ছিলাম, হ্যাঁ, সেই জিনিসটা আপনারা দেখেন, ইন্ডাক্টরের ক্ষেত্রে হোক আর ক্যাপাসিটরের ক্ষেত্রে হোক, উভয়ের ক্ষেত্রেই উভয় ক্ষেত্রে ভোল্টেজের সাথে কারেন্টের অ্যাঙ্গেল ডিফারেন্স 90 ডিগ্রি হয়, প্লাস হোক আর মাইনাস হোক। তো ফাইনালি যে জিনিসটা ঘটে cos 90 ডিগ্রির মানটা 0 হয়ে যায়। তো 0 হয়ে গেলে পি ইকুয়াল টু পুরো পাওয়ারটা 0। দ্যাট মিনস কি একটা পিওর ক্যাপাসিটর রিয়েল পাওয়ার খায় না, একটা পিওর ইন্ডাক্টরও রিয়েল পাওয়ার খায় না। কিন্তু মাথায় রাখেন ওদের সাথে কিছুটা সিরিজে রেজিস্ট্যান্স থাকেই, আর যে তার দিয়ে আসে সেই তারেরও রেজিস্ট্যান্স থাকে। আমার কথা কি বোঝা গেল? আচ্ছা স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে এগোই। এখানে একটা কি কথা বলেছে দেখেন তো, a resistive load absorbs power at all times। পাওয়ার মানে কিন্তু অনেক সময় একদম খালি পাওয়ার যদি বলা হয় তাকে রিয়েল পাওয়ারই বলা হয়, হ্যাঁ। আর রিঅ্যাক্টিভ আর যেখানে কি রিঅ্যাক্টিভ লোড কি অ্যাবজর্বস কি জিরো এভারেজ পাওয়ার। ওর টোটাল যে এভারেজ, হ্যাঁ ও পাওয়ার খায়, পাওয়ার খায় আর ছাড়ে, পাওয়ার খায় আর ছাড়ে, নেবে আর দেবে, নেবে আর দেবে, নেবে আর দেবে, কিন্তু কোনো প্রকারে কনজিউম করে না। ওরা একটা সাইকেলের মধ্যে নিলে আরেক সাইকেলে ছেড়ে দেয়, কিন্তু রেজিস্ট্যান্স কোনো প্রকারে নয়, ও খাওয়ার তালে থাকে, ঠিক আছে, প্রতি সাইকেলেই ও খায়। তো হোয়াট এভার, এখানে একটা অঙ্ক ছিল, অঙ্ক আমি দেখাবো না, অঙ্ক টঙ্ক আমি ক্লাস দেখিয়েছি, অঙ্ক আপনারা করবেন, পরীক্ষায় অঙ্ক কোশ্চেন করবো, এবং ইভেন আপনাদের স্যার অ্যাসাইনমেন্ট এখানে আমার প্রশ্ন ছিল, কে বলছেন? আলী হোসেন স্যার। স্যার 1 নম্বর অঙ্কে 11.1। 11.1 করিয়েছি তো ক্লাসে। হ্যাঁ স্যার, ফার্স্ট অঙ্ক না স্যার করেছেন, ঠিক আছে হ্যাঁ স্যার। ওই যে অ্যানসারে আছে না 344.2 হ্যাঁ যোগ, হ্যাঁ যোগ 600 cos 754 t প্লাস 35 ডিগ্রি। তো এখানে আমার প্রশ্ন হলো স্যার, এই যে 344.2 এটা আর এই যে 60 একই মান না স্যার? 344.2 আর 60 এটা একই ধরনের মান না, একসাথে যোগ করতে পারে কি? 60 কি 60? 60 কোথায়? 60 কোথায়? 600 স্যার। হ্যাঁ স্যার বলছিলাম এই যে 344.2 যোগ 600, তো এটা কি যোগ করতে পারি না? যোগ যোগ করা যায় না কেন? হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে যেটা আছে পাওয়ারের কি আপনি কি করলেন কি পি ইকুয়াল টু, এখানে যে কাজটা করেছেন পি ইকুয়াল টু পিটি ইকুয়াল টু ভিটি ইনটু আইটি, এই কাজটাই তো করলেন আপনি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা করেছি। তো যদি আপনি তাই করেন তো এই জিনিসটাকে আপনি ডেরাইভ করে টেনে নিয়ে আসলেন, এই জিনিসটাকে আপনি ডেরাইভ করে এই জায়গায় টেনে নিয়ে আসলেন, তাহলে এটা আলটিমেটলি আপনার চোখে কি মনে হচ্ছে? এটা কি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার না এভারেজ পাওয়ার? স্যার ওই যে ফার্স্টের টুকু তো এভারেজ পাওয়ার স্যার, এই যে ফার্স্টের টুকু ইন্টারনিয়াস পাওয়ার, বাট ওই যে ওটা তো হ্যাঁ এভারেজ। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আপনাকে বলছি এই যেহেতু ইকুয়েশনটা এরকম দেয়া আছে আর এটার সাথে প্লাস কি কজ একটা কোসাইন ফাংশন দেয়া, তাই না? যদি যেহেতু এটা কোসাইন ফাংশন সেহেতু আপনি ইজিলি বলে দিতে পারবেন 344 হলো আমার এভারেজ, ঠিক আছে, আপনাকে অঙ্ক না করেও আপনি বলতে পারবেন, ঠিক আছে। জি। আর যদি আবার আবার এটা এটা এক ধরনের, এটা এক ধরনের, আপনি যদি আবার এটা ডাইরেক্ট মেরে দিতে চান কোনো সমস্যা নেই, হ্যাঁ, এনিওয়ান, ইউ ক্যান ডু এনিওয়ান, ওকে। আলী হোসেন, হ্যাঁ স্যার বুঝেছি তো, কিন্তু আমি বলছিলাম এই যে দুইটা দুই পাওয়া, আচ্ছা ঠিক আছে এভাবে দুটো একই জিনিস, 344.2 না? হলো কি স্যার, ওই যে দুইটা তো স্যার যোগ করতে পারি না কেন, এটা হলো কথা। কোনটা দুটো যোগ করতে পারি না কেন? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই যে 344.2 হ্যাঁ, দুটো আমরা যোগ করতে পারি তো, দুটো আমরা যোগ করলে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আসবে, ঠিক আছে। যদি আপনাকে কেউ, আপনারা এখনই কলম ধরেন আলী হোসেনের ইয়েতে অনারে, আপনারা একটু টি ইকুয়াল টু 0.01 সেকেন্ড লেখেন তো, তাহলে পিটি, আমি যদি কেউ যদি বলে ইনস্ট্যান্টেনিয়াস মানে 0.01 সেকেন্ডে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার কত, তাহলে আপনি কিভাবে বার করবেন? এখানে 0.01 লিখে টোটালটা যোগ করবেন, তাই না? আমরা একটু
যদি এই জায়গাটায় একটা ভালো কনফিউশন তৈরি হচ্ছে, খুব ভালো করে খেয়াল করেন। আলী হোসেন, আমরা কি আসতে পেরেছি? হ্যাঁ স্যার, এটা তো যদি আমরা আসতে পারি, আপনি খুব ভালো করে খেয়াল করে দেখেন, দেখেন পাওয়ারটা হিসাব করলে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার কত উপরে উঠছে, তাই না? হ্যাঁ কত উপরে উঠছে, কত নিচে নামছে, কিন্তু আলটিমেটলি যে এভারেজ পাওয়ার সেটা কিন্তু এত উপরে নেই, সেটা কিন্তু এই জায়গাটাই আছে, ঠিক আছে? তো এই জন্য আপনি বিভিন্ন টাইম বললে এমনও পাওয়ার হতে পারে এই জায়গায় থাকতে পারে, এমন টাইমেও পাওয়ার আছে জিরো হয়ে যায়, তাই তো? একদম একদম হ্যাঁ সত্যিকারের জিরো হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি একটা এভারেজে যখন করি আমরা এই জায়গাটায় থাকি। তো আপনি যদি বলেন যে স্যার ওটা যোগ করতে, আমি বললাম হ্যাঁ অবশ্যই যোগ করতে পারবেন, তাহলে দ্যাট ইজ ইউ উইল গেট দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, নট দ্যাট উইল নট বি দ্য এভারেজ পাওয়ার। এভারেজ পাওয়ার করতে গেলে আপনাকে একটা ওভার এ পিরিয়ড তার অবস্থা দেখতে হবে, তার ইয়েটা কত, এভারেজটা কত, একটা পিরিয়ডে এভারেজটা দেখবেন আপনি, ঠিক আছে? এই হলো পার্থক্য। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অনেক হতে পারে, অনেক কম হয়ে যাচ্ছে, দেখেন যেমন বেড়েও যাচ্ছে তেমন কমেও যাচ্ছে, মানে এমন স্যার, একটা পাওয়ারের সূত্র তো আছে, যেমন হচ্ছে ওই যে 344, ওটা তো এভারেজ পাওয়ারের সূত্র দিয়ে ওই হয়ে ওই যাচ্ছে। ওই ওই পার্টটাই, ওই পার্টটা এইটা, এই যে লাইনটা টানা আছে ওটা 344, এটা হলো 344 এর লাইনটা। আর যেহেতু এটা সিনুসয়েড, এটা যেহেতু সিনুসয়েড, আপনি জানেন একটা লাইনের রেসপেক্টে যদি একটা পিওর সিনুসয়েড আঁকানো হয়, পিওর সিনুসয়েড না কি এটা, তাহলে এই পার্টটা যা যতটুকু, এই পার্টটা ততটুকু, তাহলে এমনি একজন আরেকজনকে শেষ করে ফেলছে, তাহলে আলটিমেটলি থাকবে কি এই বেজ লাইনটা। যখন আমি আপনাদের সিনুসয়েড পড়িয়েছিলাম, আপনাদের সিনুসয়েডে যখন কি বলে এভারেজ পাওয়ার বার করা, এভারেজ ভোল্টেজ বার করা শিখেছিলাম, মনে পড়ে না আপনাদের? ডিসির ক্ষেত্রে এভারেজ কি বলে, পিওর সিনুসয়েডালের ক্ষেত্রে এভারেজ ভ্যালু জিরো, মনে পড়ে না? কি জন্য? এই পার্ট আর এই পার্ট সমান হয়ে যায়, তাই যে বেজ লাইনের যা মান সেটাই ছিল এভারেজ জিরো। কিন্তু এখন বেজ লাইন কত আলী হোসেন? হাফ ভিএম আইএম কজ থেটা, এটা হলো বেজ লাইন। এপার কি শূন্য করে দেবে, কিন্তু থাকবে কোনটা? এই যে মিডিয়া মাঝখানে যে লাইনটা গিয়েছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, অল্প অল্প বুঝলাম। অল্প অল্প মানে যে বোঝেন, হ্যাঁ। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, পুরো যে কার্ভটা আপনি দেখতে পাচ্ছেন, যে রঙিন যে কার্ভটা দেখতে পাচ্ছেন, এটা আসলে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, একটা মুহূর্তে পাওয়ার। কিন্তু আপনি মনে রাখবেন, ক্যাপাসিটর হোক আর ইন্ডাক্টর হোক, এরা কিন্তু পাওয়ার খায় না, কিন্তু পাওয়ার এরা ধরে খায় আর ছাড়ে, খায় আর ছাড়ে, বুঝতে পারছেন? তো খায় আর ছাড়ে, ওই জন্য এগুলো এইরকম নাচানাচি হয়েছে, বুঝতে পারছেন? নেয় আর দেয়, নেয় আর ছাড়ে। তো এই এই খাওয়া আর রিলিজ করা, এই জন্য দৃশ্যটা এইরকম। আর যদি আপনার পিওর কি বলে, এই জায়গাটায় আমি ইকুয়েশনটায় আমরা আসি, এটার ক্ষেত্রে এভাবে যদি বলতে পারি, ক্যাপাসিটার, আচ্ছা এটা 2 থেটা ভি হয়ে যাচ্ছে, থেটা আই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা আমি ওই দিক দিয়ে পারবো না, না এখানে আটকে যাব আমি। তাহলে আমি কার্ভটুকু দেখে আপাতত বলতে পারবো, আমি ওই যেদিকে যাচ্ছে ওই দিকটা আমার জন্য, আমি পরে দেখবো আলী হোসেন ওই স্টাইলটা। আর আপনি খালি একটা জিনিস মাথায় রাখেন, যে পাওয়ারটা যেহেতু ইন্ডাক্টর ক্যাপাসিটরের গল্পটা বললাম, ওটা কিন্তু আপ ডাউন ব্যাপারটা হয়। তো যার জন্য টোটালি আলটিমেটলি পাওয়ারটা কি, পাওয়ারটা একদম বাড়বে আবার কমবে, বাড়বে আবার কমবে। কি জন্য বাড়বে কমবে? ওখানে ভোল্টেজ আর কারেন্টে যখন আমি গুণফল এমনি এমনি আনতে যাব, গুণফল ভিআই গুণ করব, তখন এই রকমের দৃশ্য হবে। সে এইরকম দৃশ্যের জন্য কিন্তু ওটা ওই সিনুসয়েডাল মতো একটা চেহারা দেখাবে। বাট আলটিমেটলি ওটা যখন এভারেজিং করব, এভারেজটা হলো আমার রিয়েল পাওয়ার, এভারেজটা করলে এইটা হবে। আর দ্যাট মিন্স এইটার দুটোকে এভারেজ করলে এই লাইনটা পাওয়া যায়, ঠিক আছে? এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন না, এটাকে এভারেজ করলে এই লাইনটা, সো দিস ইজ ইওর এভারেজ। রিয়েল পাওয়ার বলতে স্যার একদম রিয়েল পাওয়ার, ওয়াট। না সত্যি স্যার, রিয়েল পাওয়ার বলতে স্যার কোনটা বোঝাচ্ছেন, অ্যাপারেন্ট? একদম পিওর অ্যাক্টিভ পাওয়ার, রিয়েল পাওয়ার, পাওয়ার নট রিঅ্যাক্টিভ অর অ্যাপারেন্ট, নট কমপ্লেক্স, ঠিক আছে? মানে তো স্যার ওই কিলোওয়াট যেটারে বোঝায় সেটা না স্যার? কিলোওয়াট, ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াটের গল্প শোনাচ্ছি আপনাকে, ওই বেস লাইনটা। হ্যাঁ স্যার, মানে আমরা যেটা ইউজ করি সেটার কথা আর কি, অ্যাক্টিভ পাওয়ার আর কি। হ্যাঁ, তবে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যেটা পাওয়ারের, ওটা ওয়াট, বাট ওটা এভারেজ পাওয়ার হচ্ছে না, হ্যাঁ। তবে আমাদের এই যে পাওয়ার সিস্টেমে যে আমরা যে পাওয়ার গুলো মাপি, বলি এত মেগাওয়াট এখন উৎপাদন ক্ষমতা, এইটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু এভারেজ পাওয়ার, ঠিক আছে? ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার দিতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, তাই না?
স্যার এটা এভারেজ পাওয়ার এভারেজ পাওয়ার টার্মটা এটা। আপনার বাড়িতে আপনি আপনি চিন্তা করেন, আপনার বাতি 50 ওয়াট খায়, তাই না? আপনার 50 ওয়াটের বাতি লাগিয়েছেন, আপনার বাতিতে এভারেজ পাওয়ারটা হলো 50 ওয়াট। বুঝছি। তাহলে আমরা এই অঙ্কটার ক্ষেত্রে আলী হোসেনের মনের কিছুটা চেষ্টা করলাম। আমি আমার বিশ্বাস এক কিছুই করতে পারিনি, তারপরও ফরম্যাটটা বুঝতে পারছিলাম না যে এরকম করে কেন অ্যানসার লেখে, সেটা আর কি। অঙ্ক তো স্যার না ইজি। এমনি বোধ হলো হালকা হালকা। হ্যাঁ স্যার, এই যে ওটা একটা ওটার মধ্যে করে অ্যানসারটা। স্যার এখানে আরো সমস্যা আছে, কোথায় কোথায় যেন দাগ আচ্ছা, আরো সমস্যা আমরা একটু পরে দেখবো। এই অঙ্কগুলো হাতে কলমে পুরোনো জিনিসটা দেখিয়েছি ওভাবেই করতে হবে। আমরা একটু নিচের দিকে চলে যাই। আমি হাতে দেখাবো, আমি এই বইয়ে দেখাবো না। আমি এখন আমার খাতায় কাগজে চলে আসবো। ক্লাস কতক্ষণ হবে স্যার? আমি জানি না, পারফেক্ট এটা কিছুটা বুঝিয়ে দিয়ে আমি ছেড়ে দেবো। সকালে ক্লাস আছে তো, আমার খুব সকালে বের হতে হবে, একটু ও ছেড়ে দিয়ে আপনাদের সকালবেলা ক্লাস আছে, তাহলে তো স্যার সকাল স্যার স্যার 8টার বাসা সময় থেকে ক্লাস স্যার। 6:30। ঠিক আছে, পারফেক্ট। ঠিক আছে, 10টার মধ্যে ছেড়ে দিচ্ছি। পারভেজ ভাই, বেরোতে হবে। হ্যাঁ আলী হোসেন ভাই, বলছি রুটিনে তো 9টায় দেওয়া না? কাকে ডাকছেন? রুটিন 9টা দেওয়া? হ্যাঁ রুটিনে তো 9টায় দেওয়া না? হ্যাঁ অঙ্ক ক্লাস 2টায় হবে এখন। হ্যাঁ আমরা 8টার সময় যাবো, আমি আর সানি হয়তো 8টার সময় পৌঁছাবো। আচ্ছা, আমি এখনো যেহেতু শিওর না, সেক্ষেত্রে 8টায় যাওয়াটাই ভালো। ক্লাস 9টায় তো, ক্লাস তো 9টায়। আচ্ছা আমরা বলতে পারছি না ভাই, শিওর বলতে পারছি না। ক্লাস হচ্ছে যে ম্যাথ ক্লাস আছে না, ম্যাথে যে এক্সট্রা ক্লাস নিচ্ছে, ম্যাথ 2টা ক্লাস একসঙ্গে হচ্ছে না। আচ্ছা, একটু খেয়াল করেন। আমরা এখানে একটু জাম্পই হলো, জাম্প ছাড়া এখন আর উপায় পাচ্ছি না। এটা আমরা এস লিখেছি যেটাকে, এটা কি আমাদের কমপ্লেক্স পাওয়ার, তাই তো? আচ্ছা, আমরা একটু ক্লাসের দিকে মনোযোগী হই। এসটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার, পিটা কি? এটা অ্যাক্টিভ পাওয়ার। একটু দাঁড়ান, মিউট অল করে নি। হ্যাঁ, এবার বলেন পিটা কি? স্যার অ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার বা রিয়েল পাওয়ার, তাই তো? জি স্যার। আর কিউটা কি? শুধু কিউটা কি? রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন কমপ্লেক্স পাওয়ারের ইউনিটটা হচ্ছে আপনার এম ভিএ। এটা হলো ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার, ঠিক আছে? ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার এরকম ফর্মুলা, কিন্তু কমপ্লেক্স আর আপনার পাওয়ারের ইউনিটটা কি? ওয়াট, তাই তো? আর রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিটটা কি? ভার, VAR। ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এখন কথাটা হচ্ছে, আমি কিছু জিনিস একটু ঠিক করেছি। একটা প্রবলেম সবার প্রথমে যদি আমি আপনার সামনে না প্রেজেন্ট করি, আপনি মর্মটা বুঝবেন না। তো আপনি কোনো একটা, আমি আপনাকে 3 ফেজের সময় একবার একটু বলবো, তবে তখন সেটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো আমি আপনাকে নরমাল, আপনি একটা এনার্জি মিটার দেখতে পেয়েছেন কোনোভাবে, সেই এনার্জি মিটারটার সামনে আপনি দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দেখতে পেলেন কোনো একটা ভেতরে মেশিনও চলছে, ধরেন একটা মোটর চলছে, তার জন্য ভি ভোল্টেজ সেই ফেজের জন্য V1 ইকুয়াল টু শো করলো 220 ভোল্ট, ঠিক আছে? তারপরে ওই ফেজের জন্য যখন কারেন্ট আস্তে 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 ওই কারেন্টের ডাটাটা মিটারে একটার পর একটা ডাটা দিতে থাকে,
তাহলে I1 সে শো করলো 10 অ্যাম্পিয়ার। তারপরে আপনার মিটারটা ধরেন ডাইরেক্ট ডিগ্রি শো করে বা পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে, ডাইরেক্ট ডিগ্রি শো করে, এমন মিটারও আছে আমি দেখেছি, ডিগ্রি শো করে। তো এটা 50 ডিগ্রি এরকম ভাবে শো করলো। এখন আমার কথা হচ্ছে, ভালো করে জিনিসটা মাথায় নেন, দুটো সূত্র আছে। পাওয়ার বার করার যে সূত্রটা আমি এখানে খাতায় লিখে দিচ্ছি, P ইকুয়াল টু V1 ইন্টু, মানে এই ফেজে পাওয়ারটা P1 ইকুয়াল টু V1 ইন্টু I1 ইন্টু cos 50 ডিগ্রি। 50 ডিগ্রি কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের অ্যাঙ্গুলার ডিফারেন্স, আর এই ভ্যালুগুলো কিন্তু মিটার যখন শো করে দে আর অলওয়েজ ইন আরএমএস। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি কিছুক্ষণ আগে যেটাকে দেখলাম সেটা হাফ ভিএম আইএম, এখানে ভিএম এর সাথে হাফ ভিএম আইএম কস থিটা, এটার ক্ষেত্রে ভিএম বাই রুট টু হয়ে যাচ্ছে ইন্টু আইএম বাই রুট টু, এই হাফটাকে দুই ভাগ ভেঙে নিলাম। আর তাহলে এমনি লেখা যায় ভিএম ভিআরএমএস আইআরএমএস কস থিটা। এটা কিন্তু দাঁড়ান, এটা কিন্তু এরকম করে লেখা যায়। তো এভাবে আমি এই সূত্রটা জাস্ট লিখলাম, এটা করলে কত আসে আপনি ক্যালকুলেটর দিয়ে বার করেন। P ইকুয়াল টু এইটা, আর Q1 ইকুয়াল টু কত বলেন তো? V1 I1 ইন্টু সাইন 50 ডিগ্রি। ওকে, কত আসে বলেন তো? ক্যালকুলেটর আছে? স্যার আছে স্যার। আচ্ছা, তাহলে ক্যালকুলেটরের হিসাবটা করে বার করেন। স্যার 1685.29 1685.29। এটার ইউনিট কি হবে? স্যার ওয়াট। এটার ইউনিট কত হবে, কি হবে? স্যার ভিএআর। VAR। এখন আমার কথা হচ্ছে আপনার রিঅ্যাক্টিভ পাওয়ার কতটা কনজিউম হচ্ছে, কত কনজিউম হচ্ছে? কত কনজিউম হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার মাসুদ পারভেজ? স্যার ওটা থেকে এটা মাইনাস। রিঅ্যাক্টিভ পাওয়ার কতটা কনজিউম হচ্ছে এইটাই। স্যার 1685.29। 1685.29 রিঅ্যাক্টিভ পাওয়ার খাচ্ছে, তাই তো? জি স্যার। তাহলে এত এই যে রিঅ্যাক্টিভ পাওয়ার, আমি তো এটা রিঅ্যাক্টিভ পাওয়ারের গল্প শোনালাম, এখন আপনাকে আমি কথা একটা গুরুতর কথা বলি আপনাকে। আপনি এই ইয়েটা দেখেন, খুব ভালো করে দেখেন, এটা কখনো আপনি ভুলবেন না। এটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। দুটো ট্রায়াঙ্গেল আছে, দুটো ত্রিভুজ আছে পাওয়ার সিস্টেমে, একটু একটু করে আসে। একজন হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এটা হলো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, আর এটা হলো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। ওকে, দুইজনেই সমকোণী ত্রিভুজ, এবং মজার ব্যাপার দুইজনের মধ্যে একটা কমন জিনিস আছে, কি বলেন তো? স্যার কোণ সব একদিকে নাকি স্যার কোণটা সমকোণ? একই কোণ, একই জি, কোণ, এবং দুইজনেই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, ঠিক আছে? জি স্যার। এটা কিন্তু সবচেয়ে মজাদার একটা জিনিস। আপনি যদি লোডের ক্ষেত্রে কোনোভাবে সাইন কসের সাইন থিটা কস থিটা, ওই সাগরে কবর লবণ আছে কি সব ওইসব পদ্ধতিতে যদি আপনি মানে সাইন থিটা কস থিটা সূত্রে যদি আপনি হিসাব করে ফেলতে পারেন, আপনি ইম্পিডেন্স থেকেও কিন্তু এই পাওয়ার ফ্যাক্টর বার করতে পারবেন। আবার যদি আপনার যে কোনো দুটো, এখানে চারটে ডেটা দেয়া আছে, যে কোনো দুটো ডাটা যদি আপনার এটার থাকে, নাম কি স্যার? নামটা একটু বলে দেন, কোনটা কোন এইটার ট্রায়াঙ্গেল? নাম হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল, আর এটার নাম হলো ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। মানে পাওয়ার ত্রিভুজ, আর এটা হচ্ছে ইম্পিডেন্স ত্রিভুজ। তাহলে এখন ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এখন যদি আমি বলি এটার নাম হলো
ক্ষমতা ত্রিভুজ, আর এটার নাম হলো প্রতিবন্ধকতা ত্রিভুজ। মাথা খারাপ হয়ে যাবে, বাংলা করতে গেলে জি বিপজ্জনক। স্যার। একটা কেমন জানি মনে হচ্ছে না, বিপ্লবী বিপ্লবী ব্যাপার স্যাপার নাকি? ক্ষমতা ক্ষমতা ত্রিভুজ আর প্রতিবন্ধকতা ত্রিভুজ, কিসের মধ্যে কি যুদ্ধ চলছে নাকি? জি স্যার। যাদের একটু রাজনীতিতে বেশ ঝোঁক আছে, কি দুর্দান্ত কথা বললো। তো যাই তো যাই হোক, তো এখানে আমরা একটু খেয়াল করব, আহ, একটু 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 খেয়াল করেন আপনারা, তাহলে এখানে ঘটনাটা হয়েছে কি, এই ট্রায়াঙ্গেলটা আমাদের এখন এই ট্রায়াঙ্গেলটা লাগছে না, আমরা এই ট্রায়াঙ্গেলটার দিকে খেয়াল করি, এটা আপাতত আপাতত দরকার নেই, সেজন্য এই মুসলাম, মানে অপ্রয়োজনীয় তা না। এস, এখন কথা হচ্ছে, আমার কথা হচ্ছে, আপনারা আমাকে এই দুটো ইয়ে থেকে মোট পাওয়ার বার করে বলতে পারবেন, এসটা বার করতে পারবেন না? এসটা কিন্তু এখানে যেটা দেওয়া আছে, এসটা কিন্তু এইটা হচ্ছে জাস্ট মানের পরিমাণটা, কি অ্যাপারেন্ট পাওয়ার। এসটা হচ্ছে এ দেখেন, খুব ভালো করে দেখেন, এস যদি একবারে বলি আমি, এসটা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার, এস বড় এস কমপ্লেক্স পাওয়ার, আর এস এর যদি আমি অ্যাবসলিউট ভ্যালুটা নিই, তাহলে তাকে বলা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার একটা হচ্ছে ডিগ্রিওয়ালা, আর একটা হলো ডিগ্রি ছাড়া, একটা কমপ্লেক্স, আর এটা হলো কমপ্লেক্সের মানটা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এস এস যেটা, এস মানে কি, রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, কার সূত্র? পিথাগোরাস। কিডা? পিথাগোরাস। আর অ্যাঙ্গেল কি? অ্যাঙ্গেলটা কি? অ্যাঙ্গেল কি? tan থেটা। tan থেটা ইকুয়াল টু, বলেন এখানে কয়টা সূত্র বেরোবে? tan থেটা ইকুয়াল টু কিউ বাই পি। এখান থেকে থেটা লেখা যায়, এখান থেকেও থেটা লেখা যায়, এভাবেও টানা লেখা যায়, এখানে tan ইনভার্স কিউ বাই পি, এভাবে লিখলেও পারফেক্টের অ্যাঙ্গেল বেরিয়ে যায়। আবার আপনি এভাবেও লিখতে পারেন, দেখেন তো, সাইন দিয়েও লেখা যায়, সাইন থেটা ইকুয়াল টু কি? সাইন থেটা মানে ভূমি বাই অতিভুজ। তাহলে এভাবে লেখা যায়, আপনি যেভাবে মন চায় যা ইচ্ছা লেখা যায়, দেখেন এক্সপ্রেশন সব বেরোতে বেরোতে আসে। এটাও একটা এক্সপ্রেশন। কস থেটা দিয়ে, সরি ভুল লিখলাম আমি, এটা কস থেটা, কস থেটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এবার এবার যদি সাইন থেটা হয়, সাইন থেটা হলো কি, লম্ব বাই অতিভুজ। এ দেখেন সূত্রের অভাব নেই, একটা ত্রিভুজে যা যা সূত্র আছে সবগুলো মোটামুটি যদি দখল থাকে, আপনি এমনি অঙ্ক করতে পারেন, অমনি অঙ্ক করতে পারেন। পারফেক্ট কারেকশনের জন্য এই ত্রিভুজটা একটু বোঝাটা কিছুটা জরুরি, যদিও একটু একটু বুঝতে সমস্যা হলেও কোনো সমস্যা নেই, আমি একটা পারফেক্ট কারেকশন করে দেখাবো। আপনারা কি একটু মনোযোগী হবেন এখন? জি হবেন? স্যার, হচ্ছে কিন্তু স্যার একটু মানে ক্লাসটা শর্ট করেন স্যার। ক্লাসটা 10টা আমি তো এখনই শেষ করে ফেলবো, এখন অঙ্কটা করে শেষ করে ফেলবো আমি। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, অঙ্কের প্রবলেমটা আমি আপনাদেরকে একদম পরিষ্কার বলে দিচ্ছি, প্রবলেমটা একটু ভালো করে বোঝেন। প্রবলেমটা কিছু না, আপনার একটা কারখানা আছে, সেই কারখানায় এই ধরনের ঘটনা ঘটেছে, ঠিক আছে? এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আপনার ইউটিলিটি কোম্পানি, সিঙ্গেল ফেজ ধরে নেন, ইউটিলিটি কোম্পানি এসে আপনাকে বলে গিয়েছে যে আপনার কোনোভাবেই পাওয়ার ফ্যাক্টর 0.5 এর নিচে, 0.95 এর নিচে রাখা যাবে না। 0.95, ঠিক আছে? আপনাকে এটা বলে দিয়ে গিয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি 0.95 এর ওপর রাখতে হবে। তো এখন অঙ্কটাকে একটু সিম্পলিফাই করার জন্য আমি কি বলতে পারি না আপনাদেরকে, যে প্রবলেমটা খালি দেখেন, আমি তো এটা বলতে পারি যে আমার পাওয়ার ফ্যাক্টর আমি 0.95 বানাবো না, আমি পাওয়ার ফ্যাক্টর 1 বানিয়ে ফেলবো। কিন্তু মাসুদ পারভেজ এখন দেখেন তো পাওয়ার ফ্যাক্টর কত আছে? cos 50 ডিগ্রি পাওয়ার ফ্যাক্টর এখন কত আছে? cos 50 ডিগ্রি দেখছি 0.64 স্যার। 0.64 আছে, কত বানাতে হবে? 1, তাই তো? উদ্দেশ্য হলো 1, তাই তো? তাহলে 1টা হচ্ছে আইডিয়াল একদম। 1টা হলে কি হয়, আপনি একটা জিনিস মাথায় রাখেন, এই যে পাওয়ারটা
পাওয়ার আর অ্যাপারেন্ট পাওয়ার এক হয়ে যায়, কিউটা মরে যায়, তাই তো? কিউটা মরে যায়, আর কিউটা তৈরি হয় ভোল্টেজ আর কারেন্টের অ্যাঙ্গুলার পার্থক্য থেকে কিউটা তৈরি হয়, এবং এই কিউ তৈরি হওয়ার জন্য ইয়েটাকে বড় করে ফেলে, আপনার অ্যাপারেন্ট পাওয়ারটাকে বড় করে ফেলে, আলটিমেটলি কারেন্টটা সাইজে বড় হয়ে যায়। খুব ভালো করে দেখেন, ভোল্টেজ আর কারেন্টের যে অ্যাঙ্গুলার ডিফারেন্স, এই অ্যাঙ্গুলার ডিফারেন্সের জন্য তৈরি হয় কিউ। কারণ হচ্ছে যদি ভিডিও ল্যাগ দিচ্ছে স্যার, আপনার ভিডিও ল্যাগ দিচ্ছে। কি ভিডিও স্যার বুঝলাম না মাসুদ পারভেজ, স্যার কথার সাথে হাতের মিলছে না স্যার। কথার সাথে হাত মিলছে না, তাই তো? হাতের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, এখানে ঠিক আছে মুখেই বলছি। আমাদের আমাদের এখানে যে কাগজটা দেয়া আছে খুব ভালো করে দেখেন, এই জায়গাটা একটু দেখে নেবেন আপনারা। যে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিফারেন্স, সেই অ্যাঙ্গুলার ডিফারেন্সের জন্যই বিশেষ করে কিউটা তৈরি হয়। এবং আপনারা খুব ভালো করে এই জায়গাটায় আসেন, এখানে আছে দেখেন সাইন 50 ডিগ্রি, এর মধ্যে যদি অ্যাঙ্গুলার ডিফারেন্স যদি না থাকতো তাহলে কি সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত মাসুদ পারভেজ? স্যার 1 সাইন 0 ডিগ্রির মান 1। 0 স্যার। বসান কাগজে, ক্যালকুলেটরে বসিয়ে বলেন। জি স্যার 0 স্যার, sin 0 ডিগ্রি মান 0। সাইন 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান 1। তো ইন দ্যাট 1, কেস, জি স্যার। ইন দ্যাট কেস আপনি চিন্তা করেন, ইন দ্যাট কেস পাওয়ারটা কত আপনার? পাওয়ারটা সেই ক্ষেত্রে পুরো ভি ইন্টু আই, মানে পুরো এস হয়ে যেত। এস মানে হচ্ছে কিন্তু ভি ইন্টু আই, এটার গুণফলটা যেটা, এটাকে কারেন্ট এবং ভোল্টেজের গুণফলটাকে অ্যাপারেন্ট পাওয়ার বলা হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যদি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে অ্যাঙ্গুলার ডিফারেন্স না থাকে তাহলে আপনার কিউও তৈরি হবে না। তো কিউটাকে নষ্ট করতে হলে একমাত্র এটা এটাকে শেষ করার জন্য আপনাকে কিউ উল্টো সাপ্লাই দিতে হবে, এবং এখানে কিউটা কনজিউম হচ্ছে, যেহেতু কনজিউম হচ্ছে এই কিউটা আপনাকে উৎপাদন করতে হবে। এবং এই কিউ উৎপাদন করার জন্য আমি ডাইরেক্ট একটা সূত্র দেখাচ্ছি। আমি একটু ডেরিভেশন, হালকা ডেরিভেশন আছে কিন্তু আমি ডেরিভেশনটা বুঝাবো না আপনাদেরকে, আপনারা নরমালি এটা এটা একটু দেখে নেবেন। s ইকুয়াল টু পি প্লাস জে কিউ, যেমন সূত্রটা ঠিক তেমনি s ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার বাই জেড কনজুগেট, একটা সূত্র আছে। হোয়াট এভার এখান থেকে ডেরাইভ করে একটা অবস্থায় যাওয়া যায়, সে অবস্থাটা হচ্ছে কিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই এক্স। এইটা হচ্ছে পারফেক্টর ইমপ্রুভ করার মুখ্য সূত্র। এবং যখন আমাদের সাধারণত ইন্ডাস্ট্রিয়াল লোড, যেহেতু আমাদের সবকিছু ইন্ডাস্ট্রিয়াল লোড, সেই ক্ষেত্রে আমাদের সবটাই ইন্ডাকটিভ। তো ইন্ডাস্ট্রিয়াল লোডে সবটাই ইন্ডাকটিভ। তো সেই ক্ষেত্রে যেহেতু ইন্ডাকটিভ, সেহেতু আপনাকে ক্যাপাসিটরের আয়োজন করতে হচ্ছে, আর ক্যাপাসিটরের ইয়েটা লিখতে গেলে এক্স এর জায়গায় আপনাকে লিখতে হবে 1/2 পাই এফ সি। তাহলে এইটা যদি এখানে আপনি লেখেন তাহলে আলটিমেটলি আপনার জিনিসটা দাঁড়াবে কিউ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই টুয়াইস পাই এফ সি। ও সরি, এটাকে যদি ইয়ে করেন তাহলে এটা উপরে গুণ আকারে চলে আসবে, কিউ ইকুয়াল টু টুয়াইস পাই এফ সি ভি স্কোয়ার। তাহলে যদি সূত্র এটা হয়ে থাকে সিঙ্গেল ফেজের ক্ষেত্রে, আমরা ইমপ্রুভ করছি সি কত, সি বার করার পদ্ধতিটা তাহলে কিউ বাই টুয়াইস পাই এফ ভি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এখন যদি কেউ বলে আগের অঙ্কে কতটা কিউ ছিল, মাসুদ পারভেজ বলেন তো কত কিউ ছিল? 1685। স্যার 1685.29।
0.29 আমি লিখে নিলাম। ফ্রিকোয়েন্সি ধরে নেন 50 হার্জ, কারণ আপনি জানেন ক্যাপাসিট্যান্সের ইম্পিডেন্স ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট। 50 গুণ ভি স্কয়ার, যেটা ভি স্কয়ার কত, ভোল্টেজ কত, ভোল্টেজ কত, 220 ভোল্টেজ 220 220 স্যার। 220 স্কয়ার। তাহলে আলটিমেটলি এটাকে ভাগ করে দেখেন তো কত আসে। এখানে কিন্তু পয়েন্ট। আপনার ক্যাপাসিটর কত, কত মাপের ক্যাপাসিটর লাগাতে হবে বলেন আমাকে। বড় মিলে একটু সময় দেন স্যার। 110 মাইক্রোফ্যারাড আলী হোসেনের আসছে তাই 110 মাইক্রোফ্যারাড, 110 পয়েন্ট সামথিং মাইক্রোফ্যারাড, এরকম হচ্ছে উত্তর। এটা আপনারা বাসায় দেখবেন। তো আলটিমেটলি এই অঙ্কের মানে মুখ্য যে জিনিসটা ছিল সেটা কিছু না, আমরা ডাটা দেয়া আছে, ডাটা থেকে ডাইরেক্ট যেটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার আছে এইটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার শেষ করার জন্য এই সূত্রটা, এই যে সূত্রটা দেয়া আছে এই সূত্রটা ইউজ করেছি। এই সূত্র ডেরাইভ করলে ফাইনালি সি ইকুয়াল টু কিউ বাই টোয়াইস পাই এফ ভি স্কয়ার। তো এখান থেকে আমরা ডাইরেক্ট ক্যাপাসিটরটা পেয়ে যাচ্ছি। ক্যাপাসিটরটা কিচ্ছু না, যে লোডটা আছে লোডের সাথে প্যারালালে যদি আপনি এই যে কানেকশন থেকে বেরিয়েছে সেখানে আপনি যদি ক্যাপাসিটরটা দিয়ে দেন, তাহলে ক্যাপাসিটরটা আপনি দিয়ে দিলে জাস্ট এই জিনিসটা, এই কিউটা শেষ হয়ে যাবে। কিউটা শেষ হয়ে গেলে রিয়েল পাওয়ার আর পাওয়ারের যা মান 1414, আপনি চিন্তা করেন, আমাকে একটা ইয়ে দিয়ে যান, ফাইনাল একটা ডিসিশন দিয়ে যান। এখন পাওয়ার কত, কারেন্ট কত ছিল বলেন তো, কারেন্ট কত ছিল প্রথমে? 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার কারেকশনের পূর্বে কারেন্ট ছিল 10 অ্যাম্পিয়ার, কিন্তু কারেকশন যখন হয়ে যাবে তখন এই এটা হলো রিয়েল পাওয়ার, ইয়ে মাথা খারাপ হয়ে গেছে, এটা হলো অ্যাপারেন্ট পাওয়ার। তো অ্যাপারেন্ট মানে ভোল্ট অ্যাম্পিয়ারের গুণফলটা। তো এটা এখানে আপনি দেখতে মানে আপনি খেয়াল করেন এই দুটো গুণ করলে জাস্ট ভোল্ট অ্যাম্পিয়ার আসবে। আর এটা হলো 10 অ্যাম্পিয়ার। আপনার তার 50 ডিগ্রি যখন ইয়ে ছিল, কি বলে, ভোল্টেজ আর কারেন্টের মধ্যে ফেজ অ্যাঙ্গেল ছিল, তখন 10 অ্যাম্পিয়ার, দাঁড়ান, 10 অ্যাম্পিয়ার কারেন্ট টানছিল। কিন্তু যখন আপনি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ অলরেডি করে ফেললেন, তখন আপনার ভোল্ট আর অ্যাম্পিয়ারের ভোল্টেজ আর কারেন্টের গুণফল হয়ে যাবে 1414.13। ঠিক আছে, তাহলে 1414.13 ভিএ হয়ে যাবে তখন। S1 ইকুয়াল টু 1414.13 ভিএ হয়ে যাবে। তাহলে এখন 1414 দিয়ে 220 কে ভাগ করলে কত আসে দেখেন তো, 1414 দিয়ে 220 কে ভাগ করলে কত আসে? কত আসছে? 0.15 0.1555 এরকম। তাই নাকি? 1414 কে 220 দিয়ে ভাগ করলে তাই হয়? 1414 কে 220 দিয়ে না, 220 কে 1414 না না, 1414 কে 220 দিয়ে ভাগ করেন। এখন এখন এস হয়ে যাচ্ছে 1414, 6.42 আর ভি1 তো 220 বদলাতে পারছে। কত আসছে? আই ইকুয়াল টু এস বাই ভি, মানে এস এর মানটা বাই ভি, কত আসে? কত? 6.642 6.642। স্যার। তাহলে 6.642 কম কারেন্ট না 10 অ্যাম্পিয়ার কম কারেন্ট, কোনটা? 6.642। তাহলে পাওয়ার ফ্যাক্টর আপনি যখন কারেকশন করছেন কারেন্ট কমছে না বাড়ছে? স্যার কমছে। কারেন্ট কমছে, এই হলো পাওয়ার ফ্যাক্টর কারেকশনের বেশি মজা। যাই হোক, আপনারা কালকে ক্লাসের জন্য প্রিপারেশন নেন, আমি দেখি আপনাদের আরো সাপোর্ট দেওয়া যায় কিনা, পরে আমি জানাবো ক্লাস নেওয়ার ব্যাপারটা। স্যার এই 1414 এটার সাথে ভোল্টেজ ভাগ দিয়ে কে বলছেন? আলী হোসেন? কে স্যার বল? আমি কি
স্যার। হ্যাঁ লিবনান, বলেন কে বলছেন? আলী হোসেন? আলী হোসেন কি বলছেন আমাকে বলেন। আমি বলছিলাম স্যার ওই যে 6 অ্যাম্পিয়ারের ব্যাপার 10 থেকে 6 অ্যাম্পিয়ারে কেন গেল স্যার? 10 থেকে 6 অ্যাম্পিয়ার কেন গেল? তো 10 থেকে 6 অ্যাম্পিয়ার যাওয়ার কারণটা হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন আমাদের কত রিঅ্যাক্টিভ পাওয়ার কত? রিঅ্যাক্টিভ পাওয়ার 1685। 1685 মানে এইটা না? হ্যাঁ স্যার, কিউ। আমরা এটা কিন্তু এটা ডিগ্রি সাধারণত যদি 50 আসে বা আপনি বুঝে নিচ্ছেন এটা, বা এরকম যদি উল্লেখ থাকে যে এটা হচ্ছে একটা ইন্ডাকটিভ লোড, তাহলে আপনি ইন দ্যাট কেস বলতে পারেন না কিউটা কনজিউম হয়েছে, কিউটা খেয়েছে সিস্টেম, বলতে পারবেন না? রিঅ্যাক্টিভ পাওয়ারটা ইন্ডাকটিভ লোড, আপনার মোটর আছে না, মোটর কি লোড, ইন্ডাকটিভ না ক্যাপাসিটিভ? স্যার সমস্যা হচ্ছে কেউ একজনের মেশিনে আওয়াজ হচ্ছে। ইন্ডাকটিভ স্যার। হ্যাঁ, বলেন স্যার। কারো মেশিনে আওয়াজ করছে। হ্যাঁ, মোটর হচ্ছে ইন্ডাকটিভ, যেহেতু ইন্ডাকটিভ তাহলে আপনাকে ইন্ডাক্টরের উল্টোটা কি, ক্যাপাসিটর না? হ্যাঁ স্যার। ইন্ডাক্টর রিঅ্যাক্টিভ পাওয়ার কি কনজিউম করে, আর আপনার ক্যাপাসিটর রিঅ্যাক্টিভ পাওয়ারটা উৎপাদন করে। স্যার এটা বলতে স্যার ওই যে 10 মানে আপনি স্যার আমি সেই জিনিসটা বলছি। তো এইটার জন্য সিমিলার অ্যামাউন্টের অফ রিঅ্যাক্টিভ পাওয়ার আপনি জেনারেট করলেন, জেনারেট করে ক্যাপাসিটর লাগিয়ে দিলেন, তাহলে এতে ঘটনাটা কি হবে? ঘটনাটা হচ্ছে এটা পুরো নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ নষ্ট হয়ে তাহলে গেল। এটা যখন পুরো নষ্ট হয়ে যাবে, এই অ্যাপারেন্ট পাওয়ারটা কমে পি হয়ে যাবে না, রিয়েল পাওয়ারের সমান হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ অ্যাপারেন্ট পাওয়ার কত ছিল? 220 গুণ 110 ছিল, 220 গুণ 10 ছিল, কিন্তু এখন কত হলো? এখন হয়ে গেল 1414। তাহলে এখন এই 1414 ভোল্টেজ কি বদল হচ্ছে? টার্মিনাল ভোল্টেজ কি বদল হবে আপনার জন্য? ভোল্টেজ বদল হবে না। হবে না। তো টার্মিনাল কিছুটা হবে, ওখানে একটু ব্যাপার স্যাপার আছে, কিন্তু আলটিমেটলি খুব একটা কিছু হবে না। কিন্তু টার্মিনাল ভোল্টেজ কত? 220। তো টার্মিনাল ভোল্টেজ যেহেতু 220, তাহলে এস কে ভি দিয়ে ভাগ করেন না কেন? এখানে মান দিয়ে করা যায়, এস ইকুয়াল টু ভিআই কনজুগেট, ঠিক আছে, কিন্তু এস ইকুয়াল টু যদি আপনি মানে হিসাব করেন, এস এর মান ইকুয়াল টু ভি এর মান আর কারেন্টের মান যদি আপনি এভাবে গুণ করেন, তাহলে এভাবে এক্সপ্রেশন লেখা যায়। আর যদি এভাবে লেখা যায় তাহলে আপনি দেখেন এস কত, 1414/220 কত আসে? 6 না? হ্যাঁ সরি আছে। তাহলে 6, তাহলে আপনার কারেন্ট কি কমলো না বাড়লো? কারেন্ট কম। বোঝা গেছে জিনিসটা? এখানে অ্যাক্টিভ পাওয়ার কোনো সমস্যা থাকলে আবার বলবো স্যার। আপনি এখন ঘুমিয়ে যান, কালকে ভার্সিটি যেতে হবে। আমি হুবহু এই অঙ্কের আদলে একটা অঙ্ক বানাচ্ছি, সেই অঙ্কের সাথে আরো সূত্র দিয়ে দিচ্ছি। আপনি অ্যাসাইনমেন্ট 2 তার নাম দেব, মাথা ঘামিয়ে আস্তে আস্তে করবেন, ঠিক আছে? যখন সমস্যা হবে আমাকে জিজ্ঞেস করবেন, তখন ক্লিয়ার হবে, ঠিক আছে? আপনি অঙ্ক করা শুরু করেন। ওকে, আমার স্টুডেন্টদের মধ্যে রুবেল আছে, স্যার কথা ছিল স্যার। বলেন স্যার। বলছিলাম স্যার যে অ্যাসাইনমেন্ট দিছিলেন স্যার ওটা তো স্যার করেছি, আপনি মেইলে পাঠাইছি স্যার, একটু দেখলে ভালো হতো। আচ্ছা, আমি সময় পেলে দেখবো। এনামুল আছে? আচ্ছা, এনামুল কথা বলে নাকি এনামুল ভাই? আছে, লুকিয়ে বসে আছে। যাই হোক, গালিব আছে, আস্তে করে উত্তর দেবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি রেকর্ডিং অফ করে দিই। ইয়ের খবর কি, মেহেদি